আমরা এখানে একটা সংখ্যা টাইপ করলাম, এই যে এটা কোন দেশের মুদ্রা কেউ বলতে পারেন? এই যে যা লিখছে এটা কোন দেশের মুদ্রা? এই সংখ্যাটা কোন দেশের মুদ্রা বলতে পারেন? আমি কিন্তু এটা বলছি যে মুখে এটা সংখ্যা, মুদ্রা কিন্তু বলি না, বলছি। আচ্ছা, তাহলে এটা কি সংখ্যা? এটা তো মুদ্রা হয় না, হয়েছে? এটার সাথে যদি সিম্বল যুক্ত করি, মানে প্রতীক চিহ্ন যোগ করি, তাহলে এটা দেশের হবে, তাই না? তাহলে এটা তো একটা সেল, যদি এভাবে করি প্রত্যেকবার আলাদা আলাদা, তাহলে আমার সময় বেশি লাগবে না? কিন্তু আমি যদি এভাবে অনেকখানি মার্ক করে নিই, তাহলে এতটুকুতে তার টাইপ করবো, প্রত্যেকটা ঘরে একই সিম্বল আসবে, বুঝতে পারছি? তাহলে মার্ক করে আমরা এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে এখানে কি লেখা? ফরম্যাট সেল। এই ফরম্যাট সেলে ক্লিক করব, একটা ডায়লগ বক্স আসবে এইরকম। এখান থেকে তো করতে পারি সেম জিনিসটা, আমরা এখান থেকে এই নাম্বার ডায়লগ বক্স থেকেও করতে পারি। নাম্বার ডায়লগ বক্স একই জিনিস আসবে, বুঝতে পারছি? নাম্বার ডায়লগ বক্সে যাওয়ার পর এখান থেকে কারেন্সি লেখা যায়, কারেন্সি মানে মুদ্রার প্রতীক। তাহলে এখান থেকে যদি দেখি সিম্বল, প্রতীকের কথা বলছে, তাহলে এখান থেকে সিম্বল যেটা চাই সেটা উল্লেখ করো। এখানে প্রত্যেকটা দেশের নাম আর সাথে প্রতীক চিহ্ন, যেমন এটা রাশিয়ান বলা আছে এটা। এখন যা টাইপ করবো সবগুলো ওই চিহ্নগুলো আসবে, বুঝতে পারছি? তবে আমি যদি চাই যে বাংলাদেশের মুদ্রার আন্তর্জাতিক প্রতীক চিহ্ন জানা আছে কারণ? বাংলাদেশের মুদ্রার আন্তর্জাতিক প্রতীক চিহ্ন হচ্ছে বিডিটি, বুঝতে পারছেন? তাহলে এই যে বিডিটি দেখা যায়, এটা হচ্ছে বাংলাদেশের মুদ্রার আন্তর্জাতিক প্রতীক চিহ্ন। আর এটা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ বলতে কি বোঝায়? দেশের ভিতরে যেটা ব্যবহার করি আমরা, আমাদের দেশের নোটের ভিতরে দুইটা ট চিহ্ন ব্যবহার করি, দুই কর্নার ভিতরে ট চিহ্ন থাকে। তাহলে দেখবেন এখানে ট চিহ্ন আমাদের দুই লেভেল করতে হবে। বাংলাদেশে আছে ট আর ইন্ডিয়াতে আছে টা, আর এটা আরেকটা আছে বাংলাদেশের ট এর মতোই, কিন্তু আমাদের তো যেটা করে উল্টোটা। এখানে আছে এটা এটা এই যে ট চিহ্ন আছে বাঙালি বাংলাদেশ, যদি ওকে দিয়ে দেখেন, ওকে দিলে এরপরে দেখেন প্রত্যেকটা পিছনে ট চিহ্ন আছে না? এরপরে আবার যদি প্রয়োজন না হয় তাহলে কি করবো? ডায়লগ বক্সে যাবো, এখান থেকে একেবারে উপরে কি লেখা আছে? তাহলে আমরা বুঝলাম যে প্রতীক চিহ্ন দেয়া যাবে না, প্রতীক চিহ্ন দেয়া যাবে। এরপরে যেটা আছে দশমিকের পরে খালি ঘর বসানো। কেন আমরা দশমিকের পরে খালি ঘর বসাবো? আমরা যদি কোনো সংখ্যা গুণ করি অথবা ভাগ করি, যোগ আর বিয়োগ করলে কখনোই দশমিক হয় না, হয়? কিন্তু গুণ আর ভাগ করলে কি দশমিক হয়। এখন দশমিকের পরের সংখ্যাগুলো মাইক্রোসফট এক্সেলে দেখা যায় না, হাইড অবস্থায় থাকে। দশমিকের পরের সংখ্যা কি থাকে? হাইড অবস্থায় থাকে। যদি আমরা দেখতে চাই তাহলে কি করব? যে আমরা যখন কাজ করব এতটুকুতে দশমিকের পরের সংখ্যাগুলো দেখতে চাই, তাহলে মার্ক করে ডায়লগ বক্সে যাব, এখান থেকে কারেন্সিতে যাব। এখন এখানে একটা সিম্বল অটো চলে আসছে, কারেন্সিতে গেলে অটো একটা সিম্বল চলে আসে, কিন্তু আমরা তো সিম্বল চাই না, চাই তাহলে এটা নাম সিলেক্ট করব এবং উপরে কি লেখা? ডেসিমাল প্লেস দেখা যায়, ডেসিমাল প্লেসটা বাড়াই দেব। দশমিকের পরে যতগুলো সংখ্যা প্রয়োজন, সর্বোচ্চ হলে 3টা প্রয়োজন হয়, আর মোটামুটি কাউন্ট করা হয় 2টা, বেশিরভাগ সময় 2টা কাউন্ট করে। তো আমরা 3টা না, এর থেকেও বেশি নিতে পারবো যত খুশি। ওকে দেয়, দেখেন দশমিকের পরে 6টা জিরো আছে, এর কোনো ভ্যালু আছে? তো এটা রাখা দরকার, কারণ কি? দশমিকের পরে যদি কোনো সংখ্যা হয় সেটা এখানে শো করবে। যেমন ধরেন আমরা এই যে কজন লোক আছে এখানে, এই কজন বসার পর আর কোনো চেয়ার নাই, এখন নতুন করে আর একজন লোক আসছে, তাহলে তারা বসতে দিতে আমার কি লাগবে? আগে চেয়ার লাগবে, তাই তো? তার মানে আমার কথা হচ্ছে দশমিকের পরে যদি জায়গা না থাকে তাহলে তো বসতে পারবে না, কোনো একটা সংখ্যা বসতে পারবে না, বুঝতে পারছি? এটা আমরা এখান থেকেও করতে পারতাম সহজে। এটা হচ্ছে ইন্ডিং বাড়ানো যায়, আর এটা আউটিং এখান থেকে কমানো যায়। প্রথমেই করে নিয়েছিলাম এখান থেকে, বুঝতে পারছি? যেটা ডায়লগ বক্স থেকে করা যায় সেটা এখান থেকেও করা যায়, বুঝতে পারছি? আর দশমিকের মানে যে প্রতীক চিহ্ন দেখলাম সেটা এখান থেকে পারা যায়। কিন্তু নাম্বারে যাওয়ার পর এখান থেকে কারেন্সি নামে অপশন আছে না, কারেন্সিতে গিয়ে এই চিহ্ন দেওয়া যাবে। তবে এখানে একটা সেভ করা, এখানে সেভ করা আছে, শুধু ডলার চিহ্নটাই দেওয়া আছে, কিন্তু আমার তো অন্যগুলো দরকার। তখন অবশ্যই কোথায় দেখতে হবে? ডায়লগ বক্স। না চাইলে কি দেবো? জেনারেল করে দেবো, তাই হবে, বুঝতে পারছি? এরপরে বলা আছে শতকরা চিহ্ন। শতকরা মানে কি? পার্সেন্টেজ। কোনো সংখ্যার পাশে পার্সেন্টেজ থাকা মানে কি? ওইটা 100 দ্বারা গুণ করা, তাই না?
তাহলে আমরা যদি দেখি যে 15% এর কত মানে বলে না যে 15 এর কত পার্সেন্টের সমান, 15% কত এর সমান, তাহলে 15% মানে কি আমরা বলি কি, বা যদি বলি 10 এর 15% তাহলে 10 × 15/100। তাহলে এই যে 15% থাকা মানে পিছনে মানে নিচে একটা 100 দিছি তাই না, তাহলে কোন সংখ্যার পাশে পার্সেন্ট থাকা মানে কি 100 দ্বারা গুণ করা থাকে, তাই তো। যদি আমরা একটু দেখি এই কাজটা এখান থেকে করতে পারি, তাহলে বক্স থেকেও করতে পারি, পার্সেন্টেজ নামে একটা অপশন আছে, ওকে দিলাম, তাহলে দেখবেন যে এগুলো 100 দ্বারা গুণ হয়ে গেছে। তাহলে এটা দশমিকের পর বন্ধ করে দিলাম, হ্যাঁ 100 দ্বারা গুণ হয়ে গেছে না। আচ্ছা এই সংখ্যাগুলো তো আমার আগে থেকে টাইপ করা ছিল, কিন্তু পার্সেন্টেজ এবার তো চালু করা এখানে। এবার যদি কোনো সংখ্যা টাইপ করি তাহলে শুধুই পার্সেন্টেজ শো করে, বুঝতে পারছি। তাহলে শর্ত হচ্ছে যদি আগে থেকে সংখ্যা টাইপ করা থাকে তাহলে ওই সংখ্যাগুলো হয়তো 100 দ্বারা গুণ করবে। তো 20 এর 100 দ্বারা গুণ করলে এখানে 2000 হয়। আর যদি এবার পার্সেন্টেজ থেকে বাদ দিয়ে দিই, বাদ দিলে কি করব, আবার জেনারেল করব, কি করব জেনারেল। তাহলে দেখবে আবার এটা ভাগ করে নিয়ে গেছে, বাদ দেওয়া মানে কি আবার 100 ভাগ করছে, তাহলে 2000 এর 100 দ্বারা ভাগ করলে কত হয় 20 হয়। আর যদি 50 এর 100 দ্বারা ভাগ করলে কত হয় 0.5। আমি ভাগ করে দেখাই, ইকুয়াল 50 ভাগ কত 100, দেখেন কত হয়। তাহলে এইটা পার্সেন্টেজ দেওয়ার পর হয়েছিল কি গুণ, আর পার্সেন্টেজ উঠে দেওয়ার পর কি হয়েছে ভাগ, মানে 100 ভাগ করে নিয়ে গেছে। এগুলো বেশিরভাগ দরকার হয় না, তো সচরাচর এই মাঝে মাঝে এই পার্সেন্টেজ শুধু পার্সেন্টেজটা দিলেই হবে, এটা মাঝে মাঝে দরকার হবে। আচ্ছা এরপর আছে ভগ্নাংশে লেখা টাইপ করা। ভগ্নাংশ মানে কি ভাগ করা, তাই তো। আচ্ছা আমরা যদি ভাগ করতে চাই সচরাচর তাহলে ইকুয়াল ব্যবহার করি না আগে, তারপর বলি যে কোনো একটা সংখ্যা তারপর পরবর্তী সংখ্যা ভাগ হয়েছে। কিন্তু ইকুয়াল না দিয়ে যদি সেম জিনিস লিখি, দেখেন পাশের নাম আসবে, বুঝতে পারছি। ইকুয়াল না দিয়ে যদি কোনো কিছু লিখি, এই যে যাই লিখি না কেন ইকুয়াল না দিয়া, এটা লিখলাম 12/30, দাও আসে না, কিন্তু 12 মাসের বাইরে গেলে আর এই জিনিসটা আসবে না। যদি বলি 13/20, তাহলে কোনো পরিবর্তন নাই আছে, কারণ এটা 12 মাসের বাইরে। তাহলে 12 মাসের ভিতরে কোনো কিছু ইকুয়াল ছাড়া যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি হবে মাস চলে যাবে। কিন্তু আমি তো চাচ্ছি যে মাসে না আসা এরকমের ভাগে আসুক, এরকমের যদি চাই তাহলে আমরা কিছু সেল সিলেক্ট করলাম যে এত কিছুতে এই কাজগুলো করবো, মার্কারে ডান বক্সে দিলাম, তারপরে এখানে ফ্র্যাকশন আছে দেখা যায়, ফ্র্যাকশনে যাওয়ার পর আপ টু 3 ডিজিট নামে একটা অপশন আছে, আমরা এটা চালু করবো, এটা চালু করলেই হবে। এরপর ওকে দিলাম। এখন যদি দেখি শর্তটা হচ্ছে দেখেন, এখন আমি বলছি এখানে যাই দেখি না কেন কি আকারে আসবে ভগ্নাংশ আকারে আসবে, ফ্র্যাকশন মানে তো ভগ্নাংশ, আমি বলেই দিচ্ছি যে এখানে ভগ্নাংশ, এই জন্য ইকুয়াল সারাতে এটা ভগ্নাংশ। দেখেন ইকুয়াল দিছি, ইকুয়াল কি আছে এখানে, তাহলে দেখেন ভাগ হয়, কারণ কি আমি বলেই দিচ্ছি যে এখানে কি হবে ভাগ হবে, এই জন্য এখানে ইকুয়াল সারা লিখলেও কি হবে ভাগ হবে। কিন্তু ফ্র্যাকশন চালু না করলে তো ভাগ হবে না, হয়তো। তাহলে আমি যাই দেখি না এখানে এটা সমস্ত আকার আছে, হ্যাঁ। আর যদি বাইরে লিখি, এর বাইরে এই যে আবার সেই মাসে না মাসে দেখেন, বুঝতে পারছি। তো আপনি এখানে লিখে দেখেন। এখন আমাদের একটা সমস্যা হয়, সমস্যাটা কি জানেন, এইভাবে কাজ করছি, কাজ করার পর আমরা এই করে কাজ করতে আসছি, এখন এই করে কিন্তু আমার ফ্র্যাকশন চালু করা, আমি যাই লিখি না কেন এইভাবে, তাহলে কিন্তু ওই মাসের নামে এসে ভাগে আসবে। আপনারা তো এইটা চান না, যেটা চান যেটা দেখবেন সেটাই চাই, তাই না। এই সমস্যাটার কারণে এই সমস্যাটা দূর করার জন্য আপনি কি করবেন, যে কোনো কাজের বেলায় যেটা চাইতেছেন সেটা যদি অন্য কিছু আসে তাহলে আপনি কি করবেন পুরোটা মার্ক করবেন, আপনার যে জায়গায় সমস্যাটা হয় মার্ক করে জাস্ট এখানে গিয়ে জেনারেল করে দেবেন। এই সমস্যাটা কিন্তু বড় একটা সমস্যা, এটা যে কোনো কাজের বেলায় গিয়ে ওই সমস্যাটা হয়, বুঝতে পারছি। তাহলে কি করবো মার্ক করে দিয়া জেনারেল করে দেবো। এই যে ফ্র্যাকশন দেখেন এখানে ক্লিক করার পর বলছি এখানে ফ্র্যাকশন চালু করা, জেনারেল চালু করতে না, এবার তার ফ্র্যাকশন আছে, বুঝতে পারছি। এরপর কথা হচ্ছে আমি যা লিখবো ফ্র্যাকশনের ভিতরে যদি ওরকম চাইতাম বা এখানেও যদি যা লিখবো ওটাই থাকবে, তাহলে ইনভার্টেড কমা তো, ইনভার্টেড কমা তো সবাই চিনি। তারপর লিখলাম ওই 8/4 লিখলাম, দেখেন ইকুয়াল তো দেই নিয়েছি, দেখবেন যা লিখবো ওটাই আছে, কোনো পরিবর্তন নেই। যদি ইনভার্টেড কমা দিয়ে ইকুয়াল দিয়েও লিখতে চাই তাহলে দেখবেন ইকুয়াল অবস্থায় থাকতে যাবে। প্রশ্নে আমরা যদি প্রশ্ন তৈরি করি তখন তো আমার ইকুয়াল অবস্থা দেখাইতে হবে না, তখন তো এভাবে লাগবে। তাহলে কি করবে একটা ইনভার্টেড কমা দিয়ে লিখবে, হ্যাঁ, তাহলে যা লিখবে ওটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, হবে এবং ফর্মুলাও আসবে না। ইনভার্টেড কমা দিলে এটা ফর্মুলাও হবে না, বুঝতে পারছেন।
সিঙ্গেল ইনভার্টেড কমা ফর্মুলা হয় না, কিন্তু ডাবল ইনভার্টেড কমা এখন ফর্মুলা হয়ে যায়। এই জন্য শুধু সিঙ্গেল ইনভার্টেড কমা এই যা দেখিয়ে দিন, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? আমরা কি কি শিখলাম বলেন তো? মুদ্রার প্রতীক দেওয়া, তাই তো? এরপর কি শিখলাম? শতকরা চিহ্ন, তাই তো? এরপর দশমিকের পরে খালি ঘর বসানো। আর কি দেখলাম? ভগ্নাংশ লেখা টাইপ করা। এরপর হচ্ছে আমরা এখানে কিছু একটা লিখি। এই যা দেখলাম এগুলো তো প্রিন্ট করো, যাই করে দেখেন প্রিন্ট তো করো। আচ্ছা ফাইলে গিয়ে দেখেন তো প্রিন্টে গেলাম, এই যে প্রিন্ট, এখানে কোনো বর্ডার আছে? তাহলে আমার তো প্রিন্টের সময় বর্ডার দরকার, এখানে দেখাইলে তো হবে না, হবে? মূল কাজ কি? প্রিন্টার। প্রিন্টের সময় বর্ডার দরকার, তাহলে কি করবেন? যদি এতটুকুই চান তাহলে এতটুকু মার্ক করে নেবেন, আর যদি মনে করেন সম্পূর্ণটাই মার্ক করে একবার বর্ডার দিয়ে নেব তাও হবে। পুরোটাকে মার্ক করলাম, এরপর নাম্বার ডায়ালগ বক্সে দিলাম। আমরা কাজ করছি আজকে কিন্তু শুধু নাম্বার ডায়ালগ বক্স। এটা ফরম্যাটে ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করলেও হবে। এখানে লেখা আছে ফরম্যাট সেল, দেখছেন? ওইখানে কাজটাই এই। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখান থেকে নাম্বার ডায়ালগ বক্সে যাওয়ার পর আমরা কি বলছিলাম? বর্ডার দেওয়ার কথা। এখানে বর্ডার দেখা যায়? আচ্ছা বর্ডার যাওয়ার পর দেখেন এখানে বলা আছে আউটলাইন, এখানে কি বলা আছে? ইনসাইড। দুটোই টিক দিয়ে দিলাম, এরপর ওকে দিলাম। চাইলে কিন্তু কালার করতে পারি, এখান থেকে ফিল আছে, ফিল মানে কালার, এখান থেকে একটা কালার করতে পারি। সচরাচর কালার করে না, কিন্তু বড় একটা মাস্ক লাগবে। এবার একটু প্রিন্ট দিয়ে দেখি তো কালার আছে, বর্ডার আছে। বুঝতে পারছি? সমস্যা আছে কারো? থাকলে বলবেন। আবার যদি বাদ দিতে চাই মার্ক করে নাম্বার ডায়ালগ বক্সে দিয়ে বর্ডারে কি করব? না, আর ফিলে কি করব? নো কালার। আছে? এই বর্ডারটা আরো সহজে দিতে পারি আমরা মার্ক করে। এখানে একটা বর্ডার আছে, এই যে মিস ওয়ার্ডও ছিল মনে করে, এই ডাউনলোডে ক্লিক করে আমরা অল বর্ডার দিতে পারি না? একই জিনিস, যেখান থেকে দেন এখান থেকে দিলেও হবে, এখান থেকে দিলে হবে। আমার কথা হচ্ছে দুইটা জায়গায় আমার জানা দরকার। হ্যাঁ, এতটুকুতে কারো সমস্যা আছে বলতে পারে? আমার এদিকে তো যাই বলবেন না, এদিকে তো বুঝি না, কমপ্লেক্স তো বুঝে যাবে না। আচ্ছা এর পরবর্তী একটা সমস্যা দেখেন যে আমরা মাইক্রোসফট এক্সেল, এটা শীটের ভিতরে নাই, এখন যেটা দেখাইতেছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের শুরুতে জিরো লেখা যায় না। মাইক্রোসফট এক্সেলের শুরুতে কি লেখা যায় না? জিরো লেখা যায় না। আমি জিরো দিয়ে লেখা শুরু করলাম, দেখেন এই জিরো থাকতেছে না, জিরো অন লিখলাম, জিরো থাকে না। এখন আপনি তো ফোন নাম্বার লিখবেন না? ফোন নাম্বার তো অবশ্যই জিরো লাগবে। ফোন নাম্বার বাদ দিলাম, আমরা যদি সিরিয়াল নাম্বার লিখি তাহলে সিরিয়াল নাম্বারটা তো লেখা হয় জিরো দিয়ে। 1 থেকে 9 পর্যন্ত জিরো থাকে, আবার অনেক সময় 1 থেকে 99 পর্যন্ত জিরো থাকে। 9 পর্যন্ত থাকে দুইটা, আর 99 পর্যন্ত থাকে একটা, তবে বেশিরভাগ সময় 9 পর্যন্ত থাকে। আমি জিরো কিভাবে বসাবো? আমার কথা হচ্ছে যে আমি কাজ করবো যেই কলামে সেই কলাম মার্ক করে দেবো। বুঝতে পারছি? আমি এই কলামে যা বসাবো প্রত্যেকটা পিছনে একটা কি আসবে? জিরো আসবে। মার্ক করে নিয়ে আমরা এখান থেকে ডায়ালগ বক্সে যাবো, নাম্বার ডায়ালগ বক্সে যাবো। আজকে সব কাজে নাম্বার ডায়ালগ বক্স। এখানে যাওয়ার পর কি লেখা আছে? কাস্টম। কাস্টমে যাওয়ার পর এখানে কি লেখা আছে? জেনারেল। এই জেনারেল লেখাটাকে মার্ক করব। মার্ক করে দিয়া আমরা যদি বলি শুধু সিরিয়াল নাম্বার লিখব, তাহলে 9 পর্যন্ত এখানে নাম্বার কয়টা? দুইটা নাম্বার, 0 একটা আর 9 একটা, দুটো নাম্বার না? তাহলে এখানে দুইটা জিরো লিখতে হবে, দুইটাই। এরপর ওকে দিলাম। তাহলে এখন যদি আমি এখানে ডাটা টাইপ করি, অন লিখলাম বা 2 লিখলাম, অটো জিরো চলে আসবে। 9 পর্যন্ত হবে। আমি যদি এখানে 10 লিখি, আমি বলছিলাম যে দুই সংখ্যার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুই সংখ্যা না হবে তখন এটা পূরণ করবে কি দিয়ে? জিরো দিয়ে। কিন্তু আমি এখন লিখছি কয়টা? মানে দুইটা নাম্বার লিখছি, তাহলে তো জিরো পর্যন্ত আছে, মানে ও দুইটা নাম্বার পাইয়ে গেছে, তাহলে তো পূরণ করার আর কিছু নাই। তাহলে এবার আর জিরো আসবে না। বুঝতে পারছি? আর যদি বলতাম যে 99 পর্যন্ত জিরো চাই একটা, তাহলে এখানে জিরো বসে গেল কয়টা? 3টা। তার মানে যতক্ষণ না পর্যন্ত 3 সংখ্যা না পাবে ততক্ষণ পর্যন্ত একটা জিরো দিয়ে পূরণ করবে। বুঝতে পারছি? ফোন নম্বরের বেলায় কি হবে তাহলে বলেন তো? পুরো তো দিয়ে দিলাম। ফোন নম্বর কয়টা? 11। তাহলে 10টা হইলে কয়টা দিয়ে পূরণ করবে? একটা শূন্য দিয়ে পূরণ করে দেবে। আমাদের নাম্বার হয় টোটালি 11টা, এর ভিতরে জিরো থাকে একটা, জিরোটা দিয়ে পূরণ করে দেবে। তাহলে আমি এখানে কয়টা দিয়ে দেবো? 11টা। 11টা হবে না? 11টা না পাইলেও একটা শূন্য দিয়ে পূরণ করবে। 10টা লিখবো, বাকিটাও পূরণ করবে। তো আমি এবার ওকে দিলাম। এবার আমি একটা জিরো না লিখে রাখি, জিরো দিলাম।
জিরো কি দিছি আমি? তাহলে নাম্বার লিখছি করে অল করে দেখেন 2 4 6 8 10। তো আমি ওখানে 11টা জিরো দিয়ে আসলাম না, যেকোনো একটা জিরো দিয়ে পূরণ করে দিচ্ছি। বুঝছেন? আপনি যদি লিখে দেন তাহলে তো হবে, তাহলেও হবে, তাহলে তো হবে, তা তো আছে, কিন্তু আমি জিরো না লিখেও পূরণ করে দেব। বুঝতে পারছেন? এটা অনেক সমস্যা, এটা অনেকেই লিখতে পারবে না, অনেকে ঝামেলা হয়, দেখবেন চাকরি প্রতিষ্ঠান গিয়ে জিরো লিখতে পারবে না। সমস্যা আছে, কি করব, যেই কলমে চাই সেই কলম মার্ক করব। আপনি পার্শ্ববর্তী কলমে লিখে রাখেন আবার জিরো আছে, দেখেন জিরো লেখা সত্ত্বেও নাই, আর এখানে আমি জিরো না লিখলেও জিরো দিয়ে দিই। তাহলে কি করতে হবে, মার্ক করে নাম্বার ডালে বসে দিয়া, তারপর কি করব, এখানে কাস্টম, তারপরে জেনারেল করে বসব। এটা তো আমি লিখছি এই জন্য জিরো আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর সমস্যা যদি হয় সেটা বলছি কি, যেগুলো সমস্যা হবে মার্ক করে কি করতে হবে, জেনারেল। যদি পুরো কলম চাই তাহলে পুরো কলম মার্ক করে জেনারেল। এটা জিরো কিন্তু নাই, স্বাভাবিক। বুঝতে পারছেন? আজকে এই পর্যন্তই করবো, কালকে থেকে এসে প্র্যাকটিস করবো, কালকে শুরু করবো।